ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, একটুও ছাড় দেওয়া হবে না। তো সবসময় আইনে বুঝে নেন, কিছু হলে ছুটে কোটে চলে যান। এবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সম্প্রতি ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেন শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিজেপির থেকে 30 কোটি টাকা নেওয়ার অভিযোগ তোলেন তিনি। সেই প্রেক্ষিতেই সোমবার ব্যাংশাল আদালতে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা করলেন নওশাদ সিদ্দিকী। আমি 30 কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি, নিলে 3000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো, যদি ভাবি নেব না। ওই 30 কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো, আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে। সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব। এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না। আমি নির্দিষ্ট তথ্য সহ আমি কোর্টে জমা দেব, এ বিষয়ে মানে কোনো অসুবিধা নেই। 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে নওশাদ সিদ্দিকী দাবি করেছিলেন টাকা ও মন্ত্রিত্বের টোপ দিয়ে তাকে দলে টানতে চেয়েছিল তৃণমূল। কি অফার ছিল তৃণমূলের তরফে? বিভিন্ন সময় বিভিন্নভাবে অফার ছিল, কোনো সময় টাকা পয়সারও ছিল, তো কোনো সময় আপনার মন্ত্রিত্ব বা ভালো কোনো পদে দেবে, এই ধরনের অফার ছিল। কত টাকা আপনাকে দিতে? দেখুন, টাকার আমি এক্স্যাক্ট ফিগারটা বলতে পারবো না। 1 কোটি 2 কোটি আমি ওটা বলবো না এক্স্যাক্ট ফিগারটা কত, তবে যেটা দিয়েছিল অনেকটাই, সে বিষয়ে আমি এর থেকেও বেশি। হ্যাঁ, অনেকটাই ছিল। বিধানসভা ভোটের আগেও ফের একই দাবি করলেন আইএসএফ বিধায়ক। লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম। আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না। সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল। সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো, সবটাই হয়েছে। তো আমি ওকে বলবো, ও যদি বাপের বেটা হয় সেই নামটা প্রকাশ করবে। এর আগেও এই ধরনের মিথ্যা কথা অনেক বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এতই এখন সেই অবস্থা হয়নি যে একজন ভণ্ড বিধায়ককে দলে নেবে। নওশাদ সিদ্দিকীর দাবি নিয়ে তার উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অবধি আমরা জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে। 1 নম্বর, নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না, তাই আমাকে যেতে হলো। রাজ্যে বিধানসভা ভোট আসতে এখনো ঢের দেরি। এখন থেকেই দল ভাঙানোর চেষ্টার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আকচাকচি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ছাত্র যুবদের আন্দোলনে উত্তাল আরও এক প্রতিবেশী রাষ্ট্র। এবার হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপাল। সেখানে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। আন্দোলনকারী পুলিশ খণ্ডযুদ্ধ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রাজপথে শুধুই কালো মাথার ভিড়, যাদের একাংশের পরনে স্কুল কলেজের ইউনিফর্ম, মুখে মুখে স্লোগান। কারুর হাতে দেশের জাতীয় পতাকা, কারুর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ইউথ এগেইনস্ট করাপশন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেল সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপরই বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। সোমবার পরিস্থিতি চরমে ওঠে। আন্দোলনকারীদের দাবি, এই নিষেধাজ্ঞা আদতে সোশ্যাল মিডিয়ায় নয়, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছে সরকার। আমার आंदोलन का मुख्य उद्देश्य ये है कि सरकार बहुत करप्ट है और करप्ट इतना हो गया कि फाइनली आके सोशल मीडिया भी बंद कर दिया। सोशल मीडिया एक ऐसा प्लेटफॉर्म था कि जहां हम अपने बात रख सकते थे, और सरकार का अब भ्रष्ट होता है वो सोशल मीडिया बंद कर दिया। इसके आवाज विरुद्ध में युवा जाग गए। সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হয়। পাল্টা দমনপীড়ন শুরু করে নেপাল সরকার। এরই মধ্যে পুলিশের ব্যারিকেড ভেঙে নেপালের সংসদে ঢুকে পড়েন আন্দোলনকারীদের একাংশ। প্রতিবাদীদের দমন করতে গুলি ছোড়ে পুলিশ। নেপালের যে ডেমোগ্রাফিটা আমরা যদি দেখতে পাই, ইয়াং সিটিজেনের সংখ্যা মেজরিটি, তারা জীবিকা খুঁজছে, তারা ওখানে কাজ পাচ্ছে না। যখন কোনো একটা একনায়কতন্ত্র সরকার আসে, তার সাথে জনগণের যেরকম যোগাযোগ নেই, তারা তখন নানান রকম করাপশন কাজে লিপ্ত হয়। সেই করাপশনটাকে এক্সপোজ করছে নেপালের সোশ্যাল মিডিয়া। নেপালে বেশ কিছুদিন ধরেই সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠছে। সেই পুঞ্জীভূত ক্ষোভই কি এবার রাজপথে আছড়ে পড়ছে? সোমবার সংসদ ভবনেও ভাঙচুর চালানো হয়। চলতে থাকে মুহুর্মুহু ইট বৃষ্টি। উপড়ে ফেলা হয় সংসদ ভবনের স্টিলের বেড়া। সংসদ ভবনের একাংশে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা। পুলিশ ভ্যানের মাথায় প্ল্যাকার্ড ও দেশের পতাকা হাতে উঠে পড়েন এক আন্দোলনকারী।
এই পরিস্থিতিতে সাফাইয়ের সুর শোনা গেছে প্রধানমন্ত্রী কেপি ওলির গলায়। তার দফতর থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে নই, আমরা আইন শৃঙ্খলা লঙ্ঘন, অহংকার এবং আমাদের দেশের অপমানের বিরুদ্ধে। 1 বছর ধরে আমরা সোশ্যাল নেটওয়ার্কগুলিকে রেজিস্ট্রেশন করতে, কর দিতে এবং নেপালের আইনের অধীনে জবাবদিহি করতে বলেছি। তাদের উত্তর ছিল, আমরা তোমাদের সংবিধান জানি না। প্রতিবেশী রাষ্ট্র নেপালের এই ভয়ঙ্কর পরিস্থিতির জেরে ভারত নেপাল সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ভারতের যে উন্মুক্ত সীমানা ভারতের রাজনীতির ক্ষেত্রে কিছুটা হলেও তো প্রভাব ফেলবে যদি একটা অস্থিরতা আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম বজায় থাকে। ভারত সরকার কিন্তু এটা ওয়েট অ্যান্ড ওয়াচ করবে, একটু সময় নিয়ে দেখবে। যেখানে ভারত সরকার কোনো রকমে সাহায্য করতে পারে তখনই তারা কিন্তু নেপাল সরকারের অনুমতি নিয়ে তারা কিন্তু হস্তক্ষেপ করতে পারে। পরিস্থিতির অবনতি হওয়ায় নেপালের একাধিক জায়গায় কারফিউ জারি করা হয়েছে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।